কর্মসংস্থান দেওয়া হবে কি হবে না সে কথা জানা নেই। অন্যদিকে যে সমস্ত ভাতা ছিল প্রত্যেক ক্ষেত্রেই বরাদ্দ বৃদ্ধি হয়েছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি নেই। এটা কি তাহলে শুধুমাত্র ভোট কেনার জন্য এই ভাতার টাকাই বৃদ্ধি করা হলো? না, এই যে বেকার যুবদের জন্য যেটা করা হয়েছে সেটা বামফ্রন্ট প্রথম এই কাজ পশ্চিমবাংলায় দেখিয়েছিল যে বেকার ভাতা চালু করা। কিন্তু তখন নিয়ম ছিল, বামপন্থী যুবদের আন্দোলনের দাবিও ছিল যে হয় কাজ দাও না হলে বেকার ভাতা দাও। তাহলে বেকার ভাতাটা হচ্ছে যতদিন সে কাজ না পাচ্ছে তার জন্য ব্যবস্থা। এবং বামফ্রন্ট সরকার যখন সদ্য এসেছিল তখন পশ্চিমবাংলার যে অবস্থা ছিল, তারপর ধীরে ধীরে শিল্প টিল্প ইত্যাদি তৈরি করে সেখানে বেকার ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা, যতদিন তারা সেটা না পাচ্ছেন ততদিন পর্যন্ত বেকার ভাতা। কিন্তু 15 বছর ধরে একটা সরকার চলছে, তারপরে গিয়ে আগামী আগস্ট মাস থেকে আগামী 5 বছরের জন্য এই যে ভাতা ওরা চালু করছেন, সেই যারা ভাতা পাবেন 5 বছরের জন্য ভাতা হবে, তাহলে সেই 5 বছর যখন পেরিয়ে যাবে বা সেই 5 বছরের মধ্যে ওই বেকার ছেলে মেয়ে সে কোথায় চাকরি খুঁজে পাবে, তার জন্যে কি প্ল্যানিং আমাদের রাজ্যের সরকার, তার বাজেট, ভোট অন অ্যাকাউন্ট আপনি যে নামই বলুন করলেন, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এই যে প্রতি বছর বিজনেস সামিট, গ্লোবাল সামিট, এই সামিট ওই সামিট হচ্ছে, এই সামিটগুলোতেই তো চাকরি প্রার্থী ইত্যাদিদের খবর আসবে যে এখানে এখানে শিল্প হবে, এখানে এখানে কাজ হবে। তাহলে যারা এই ভাতা নেবেন, ভাতা এমনিতে অধিকার, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবার এই কথা বলার চেষ্টা করা হয়, মুখ্যমন্ত্রী বলেন আমি দিয়ে দিলাম, মানে ওটা কারুর করুণার ওপর নির্ভর করে না, ভাতাটা অধিকার। বামফ্রন্টের আমলেও অধিকার ছিল, এই আমলেও অধিকার, এর পরের যে সরকারটা আসবে তাদেরও অধিকার। ফলে এই অধিকারের জায়গা থেকে আমি কোনো একটা জিনিস পাবো, সেটা এক। আর দুই হচ্ছে যে আমি এই ভাতাটা নিতে, বেকার ভাতা যে নামে চালু হয়েছে, সেইটা নিতে নিতে তো আমাকে কাজের খোঁজ করতে হবে। তাহলে আগামী 5 বছরের মধ্যে এরকম এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো দিশা নেই যে পশ্চিমবাংলার অমুক 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 জায়গায় অমুক অমুক শিল্প তৈরি হবে যাতে করে এত এত বেকার ছেলেমেয়ের কাজ হবে। তাহলে কাউকে বেকার ভাতা বলে আমি কিছুটা তাকে সাময়িক রিলিফ দেওয়ার চেষ্টা, কিন্তু 1,500 টাকায় কি সাময়িক রিলিফ হয়? আরে সরকার তো তার পলিসির গন্ডগোল আছে। আজকে শিক্ষা বন্ধুদের জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, আশাকর্মীদের জন্য যত সামান্য অঙ্কের টাকা ব্যয় বরাদ্দ বেড়েছে, এইটা কি তাদের সংসার চলার জন্য যথেষ্ট নাকি? কে একজন 13,000 টাকা মাইনে পেতেন, উনি 14 পাবেন, যে 5,200 পেত সে 6,200 পাবে। এইভাবে সরকার চলে না তো। সরকার সাধারণ মানুষের জীবন যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন না, এটা ভোট অন অ্যাকাউন্টের মধ্যে স্পষ্ট। যদি পারতেন তাহলে এই যে ডেলিভারি ওয়ার্কার যারা, তাদের জন্য সরকার কোনো প্যাকেজ ঘোষণা করেননি তো। পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয়নি। পিছিয়ে পড়া অংশের মানুষ, এসসি এসটি ওবিসি, তাদের জন্য পিছিয়ে পড়া এলাকায় যে বিশেষ প্যাকেজ চালু ছিল, সেইগুলোতে ব্যয় বরাদ্দ কমে এসছে। তাদের পানীয় জল, তাদের নিকাশি, সেই এলাকাগুলোতে সেখানে ব্যয় বরাদ্দ কমে এসছে। এবং শিক্ষাক্ষেত্রে যে স্কলারশিপগুলো পাচ্ছিল স্টুডেন্টরা, সেখানেও কোনো বৃদ্ধি হয়নি বরাদ্দ। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার কোনো দিশাও তো নেই। যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যে স্কুল চালু রয়েছে তাতে মিড ডে মিলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়া যাচ্ছে না। মিড ডে মিলটা কেন চালু হয়েছিল? গরিব বাড়ির ছেলেমেয়েরা আসবে, তারা বাড়িতে যেহেতু পাচ্ছে না সেইটা, তারা স্কুলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাবে যেটা তার ভবিষ্যতের জন্য কাজে দেবে। তাহলে এইবারের বাজেটে ওই বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কি? এইবারের বাজেটে মিড ডে মিলের প্রতি সরকারি দৃষ্টিভঙ্গি কি? সেটার কোনো চর্চা হলো না। কয়েকটা প্রকল্পের ভাতা বাড়িয়ে দিলেন, যা বাড়িয়েছেন প্যারা টিচারদের জন্য হোক বা আশা ICDS প্রকল্প কর্মীদের জন্য হোক, সেটাও খুবই সামান্য। সেটা আরও বেশি বাড়ানো উচিত ছিল, কারণ সরকার যে এত এত হাজার হাজার কোটি টাকা দেনা করছেন প্রতি বছর, বাম আমলে বলা হতো না অত টাকা দেনা হয়ে গেল। তাহলে সরকার এখন প্রতি বছর বাজার থেকে যত টাকা দেনা করছেন, সেই টাকাটা যাচ্ছে কোথায়? মানুষের উপকারে তো যাচ্ছে না। তাহলে কোন দান খয়রাতিতে যাচ্ছে, এইটা কিন্তু সরকারকে জানাতে হবে। 4% ডিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকার। 4% ডিএটা কোনো ডিএ নয়। যদি কালকের সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেন, তাহলে ইমিডিয়েট যত টাকা দিতে বলা হয়েছে, অধিকার, আবার বলছি অধিকার, কারুর দয়ার দান নয়, এবং 31শে মার্চের মধ্যে বাকিটা তার সদস্যের কমিটি, 4 সদস্যের কমিটি, তার কমপ্লায়েন্স, যা যা সুপ্রিম কোর্ট বলেছেন, সেই নির্দেশ অবিলম্বে রাজ্য সরকারের মান্য করে দেওয়া উচিত, কারণ ওটা অধিকারের প্রশ্ন আছে বলে। কিন্তু রাজ্য সরকার এটা মান্য করবেন কি করবেন না সেই নিয়ে কিন্তু এখনো কোনো কথা বলেননি। ফলে শ্রমিক কর্মচারীদের আবার সেইটা নিয়ে বাড়তি কোনো লড়াইয়ে যেতে হবে কিনা, এটা এক্ষুনি দাঁড়িয়ে আমরা বলতে পারছি না। যেতে হতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, অর্থাৎ যাদেরকে বামপন্থী আইনজীবী বলা হয়, তারাই কিন্তু কার্যত লড়াইটা করলো। কিন্তু বিজেপি বলছে যে এই ঘটনার পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা রয়েছে। শুভেন্দু অধিকারীর ভূমিকা তৃণমূলে ছিল, যখন আমরা ওকে নারদার ভিডিওতে দেখেছি।
শুভেন্দু অধিকারীর ভূমিকা বিজেপিতে এসেছিল যখন উনি বলেছিলেন যে ইডি সিবিআই আসবে আর তৃণমূলের চোরেদেরকে ধরে নিয়ে যাবে। তাহলে এই যে দুটো ভূমিকার কথা উল্লেখ করলাম, সেই দুটো ভূমিকাই আজকে শুভেন্দু অধিকারী ভুলে গেছেন। নারদার ভিডিও উনি ভুলে যেতে চান, আর উনি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলে ভোট পেয়েছিলেন বিজেপির হয়ে, সেটাও উনি ভুলে যেতে চান। ফলে সাধারণ মানুষ ওইভাবেই শুভেন্দু অধিকারীর ভূমিকা ভুলে যাবে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বিজেপির পশ্চিমবাংলায়, যতদিন তৃণমূল আছে ততদিন এই চেষ্টা বিজেপি করবে, কিন্তু সফল হবে না। কিন্তু এই যে 500 টাকা বরাদ্দ বৃদ্ধি করলো লক্ষ্মীর ভান্ডার, এটাতে তো তাহলে তৃণমূল কংগ্রেস তাদের যে মহিলা ভোট ব্যাংক সেটাকে মজবুত করে নিল আরো ভোটের। না, এটা ভোট ব্যাংক মজবুতের ব্যাপার না। আপনি যে মহিলাকে 500 টাকা বাড়তি দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল নিজেরা হিসেব করুক, সরকার নিজেরা হিসেব করুক, সেই মহিলা গ্রামের গরিব বাড়ির মহিলাদেরকে মাইক্রো ফিন্যান্সের জাল কিভাবে যে সর্বশান্ত করে দিয়েছে তারা হিসেব করুক। আমরা বাংলা বাঁচাও যাত্রা একটা তথ্য দিয়েছিলাম যে 33,000 কোটি টাকা এই মাইক্রো ফিন্যান্সে খাটছে। আমার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করতে আসেন, তার বাড়িতে কোনো একজনের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে তিনি, ব্যাংক নেই তো, বিজেপি সরকার তো ব্যাংক মার্জ করে দিয়েছে, প্রত্যন্ত গ্রামে ব্যাংকের ব্যবস্থা নেই, ফলে তিনি বাধ্য হয়েছিলেন ওরকম একটা চিট ফান্ডের থেকে, ওনারা মাইক্রো ফিন্যান্স সংস্থার থেকে লোন নিতে। বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, এখন প্রতি শুক্রবার করে হচ্ছে খাতা লেখার লোক আছে, আর খাতা লিখে কিছু একটা টাকা নিয়ে চলে যায়। কত নিচ্ছে, কত সুদ, কত কি, সর্বশান্ত হয়ে যাচ্ছেন তো মানুষ। তাহলে যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা যে তার সিকিওর করে রাখা থাকবে, তার জন্য এই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলোর ওপর রাজ্য সরকার তারা কি পদক্ষেপ নিচ্ছে তার কোনো হদিশ আমরা এই বাজেটে দেখতে পেলাম না। তাহলে গরিব মানুষের ওইটুকু টাকা সেটাও যদি মাইক্রো ফিন্যান্সের সুদের ক্ষেত্রে চলে যায়, তাহলে গরিব মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন এই পশ্চিমবাংলায়?